গল্প সফর। এখানে গল্প আপনার সফর সঙ্গী। আজ গল্প সফরে আপনার জন্যে হীরেন চট্টোপাধ্যায়ের গল্প রাতের গাড়ি। এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গল্প সফর উইথ জ্যোতির্ময়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের গল্প সফর শুরু করা যাক। একেবারে শেষ মুহূর্তে পেয়ে গেলাম গাড়িটা। চলতে শুরু করেছিল, গতিও মোটামুটি ভালোই ছিল। শেষ কামরাটা প্ল্যাটফর্ম থেকে বেরোবার আগেই হ্যান্ডেলটা ধরে ফেলেছি, আর কোনো রকমের টাল সামলে সেঁধিয়ে দিয়েছি নিজেকে ভেতরে। সত্যি সত্যি যাকে বলে চমকপ্রদ ঘটনা। গাড়িটা এভাবে যে পেয়ে যাব ভাবতেই পারিনি। যোশীডি থেকে আসছিলাম, 10টার মধ্যে ব্যান্ডেল পৌঁছে যাব একদম নিশ্চিত। কাজেই শেষ নৈহাটি ব্যান্ডেলটা অন্তত পাবই, জানা কথা। আর নৈহাটি একবার পৌঁছতে পারলে তা যতই কনকনে শীতের রাত হোক, স্টেশন থেকে মোটে তো 7-8 মিনিটের হাঁটা পথ। বাড়ি আমি যাবই যেমন করে হোক। কিন্তু আসানসোলের পর থেকে যে এই কীর্তি হবে তা কে জানত। কোথাও কিছু নেই ইঞ্জিনে গন্ডগোল, তাও যে মাঝপথে ফেলে রেখে দেয়নি সেও অনেক ভালো। কিন্তু ঢিকিয়ে ঢিকিয়ে ট্রেন ব্যান্ডেলে যখন পৌঁছল, শেষ নৈহাটি ব্যান্ডেল তখন চলে গেছে। তার মানে এই পৌষ মাসের কনকনে ঠান্ডায় পড়ে থাকো এই ফাঁকা স্টেশনে। না, দূরত্ব খুবই কম। ব্যান্ডেল থেকে নৈহাটি ধরতে গেলে কিছুই না। কিন্তু এই শীতের সময় রাত 12টায় আমি কি বা জোগাড় করব? ব্যান্ডেলে চেনাশোনা লোকজনও কেউ নেই। কাজেই বরাতে যে কি আছে বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এসেছিল বুক চিরে। ঠিক এই সময় একেবারে হঠাৎই পেয়ে গেছি বাঁ দিকের চলন্ত গাড়িটাকে। প্রথম 2-3 সেকেন্ড দাঁড়িয়েই ছিলাম স্থাণুর মতো, মাথা কাজই করেনি আমার। পর মুহূর্তেই হঠাৎ মনে পড়ে গিয়েছে সালার না কি যেন একটা ট্রেন আছে। সময়ের কোনো মাথামুন্ডু নেই। একটা হকারকে জিজ্ঞেস করতে সেও যেন ওই নামটাই বলল। সালার তো নৈহাটি দিয়েই যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত। বুকটা ধড়ফড় করছিল তখন। নিতান্ত অপ্রত্যাশিতভাবে যে সৌভাগ্যটা হাতে এসে গেছে সেটার কথা ভেবেই বুঁদ হয়েছিলাম। একটু ভালো করে তাকিয়ে দেখার অবকাশ হলো কামরাটা এতক্ষণে। দেখবো আর কি ছাই, গোটা কামরাটাই শুনশান অন্ধকার। একটা বাল্ব নেই কোথাও, থাকলেও জ্বলছে না। স্টেশনে আলো ছিল তাই বুঝতে পারিনি। স্টেশন পেরোতেই একেবারে অমাবস্যা। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। এই বয়সের একটা ডাকাবুকো ছেলে ট্রেনে আলো থাকলো কি না থাকলো তাতে বইই গেল আমার। কতক্ষণেরই বা রাস্তা, মিনিট 15-20 বড় জোর। চোখ বুঝেই কাটিয়ে দেওয়া যায় দিব্যি। ভালো করে দেখলাম গাড়িতে যে আলো নেই তা শুধু নয়, লোকও নেই। কোনো লোক নেই, মানে আমি ছাড়া। রাতের গাড়ি, তাতে এমন প্রচণ্ড শীত। লোকজন যে বেশি থাকবে না সেটা ধরেই নেওয়া যায়। কিন্তু তাই বলে একেবারে একা একটা কামরায় যেতে হবে, এটা ভাবতেও বুকের মধ্যে কেমন যেন ছমছম করে ওঠে। বিশেষ করে এরকম ঘুটঘুটি অন্ধকারে। অবশ্য আর একটু ভালো করে চারিদিক চেয়েই ভুলটা ভাঙল। না, অন্তত আর একজন লোক আছে এই কামরায়। একেবারে একা আমি নই। উল্টো দিকের জানলার ধারে বসেছিল। জানলা বন্ধ, কিন্তু কাচের সার্সি দেওয়া আছে বলেই আবছা দেখা যাচ্ছিল। দেখা আর কি যাবে, মোটা চাদরে সর্বাঙ্গ মুড়ি দেওয়া,
বয়স কত, মেয়ে না ছেলে, তাও বুঝতে পারছি না। বুড়ো লোকটো কি হবে হয়তো, এই আন্দাজে আমি গুটি গুটি এগোলাম তার দিকে। বুড়োই হোক আর যাই হোক, সঙ্গী তো বটে একটা। কথা বলতে বলতে গেলে শীতটা না হোক, অন্তত ভয়টা একটু কমবে। কদ্দূর যাবেন, শিয়ালদা? আমি কাছাকাছি একটা সিটে এসে বসলাম। উত্তর পাওয়া গেল না প্রথমটা। ঘুমিয়ে টুমিয়ে পড়েছে বোধহয়। এই অবস্থায় বিরক্ত করা ঠিক হবে কিনা ভাবছিলাম, গলা ঝাড়ার আওয়াজ পাওয়া গেল। ও, আপনি জেগে আছেন? আমি মনে করেছিলাম ঘুমিয়ে পড়েছেন বুঝি। তাই ভেবেছিলে? কিরকম ফ্যাঁসে গলার আওয়াজটা, সর্দি টর্দি লেগেছে বোধহয়। একটু যেন ব্যঙ্গের সুরেই বললেন, ভয় পেয়েছ? ভয়? একেবারে আশাই করিনি এমন কথা। বললাম, না না, ভয় পেতে যাব কেন? কিসের ভয়? ভূতের ভয়। আবার কিসের ভয়? রাত বিরেতে এই ঘুটঘুটটি অন্ধকারে। দূর, কি যে বলেন আপনি! এবার হেসে আমি কথাটা উড়িয়েই দিতে চাইলাম, ওসব ভয় টয় আমার নেই। তবে যে ভারী গুটি গুটি এগিয়ে এলে আমার দিকে। সে মানে, আমরা দুজনেই তো আছি এখানে, তাই। আপনি যদি মনে করেন ভয়ে, তাহলে না হয় আমি। আরে থামো থামো, খুব হয়েছে। আজকালকার ছেলে তোমরা ভূত ভগবান কিছুই মানো না। পড়তে তেমন লোকের পাল্লায় বুঝতে ভূত আছে কি নেই। আপনি পড়েছেন নাকি সেরকম লোকের পাল্লায়? কতবার এইরকম এক গাড়ির কামরাতেই পড়েছিলাম একবার। সেই গল্প যদি শোনো, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে তোমার। কিচ্ছু হবে না, আপনি বলুন না। তাছাড়া সময়টা কাটবেও ভালো। সে ভালো কাটবে না খারাপ কাটবে তা আমি বলতে পারবো না, তবে শুনতে যখন চাইছো তখন আমি বলবো। সেই ভালো। আমি সোয়েটারটা টেনে টুনে ভালো করে বসলাম। ভদ্রলোক নিজেও চাদরটা আরেকটু মুখের ওপর টেনে এনে বললেন, এইরকমই ছিল পরিস্থিতিটা, তবে পাত্রটা ছিল উল্টো রকমের। এইরকমই শীতের রাত, তোমার মতোই অবস্থা। সেদিন ট্রেনটা মিস করেছিলাম আমি। যখন প্রায় হাত পা কামড়াবার জোগাড়, তখনই এইরকম একটা ট্রেন পেয়ে উঠে পড়েছিলাম। তবে আমি এখন যেখানে আছি সেখানে ছিলেন উনি। উনি মানে? মানেটা তুমি গল্প শুনলেই বুঝতে পারবে। ওকে আর আমি চিনব কি করে? সবেই তো উঠেছি ট্রেনে। তুমি কি আমাকে চেনো? না, তা অবশ্য ঠিক। মানে বললেন কি না ভূতের গল্প, তাই। শোনোই না গল্পটা আগাগোড়া। ভদ্রলোক চাদরের ভেতর থেকে একটা বই বের করে বললেন, এরকমই একটা বই পড়ছিলেন তিনি। সেটা দেখেই কেমন যেন সন্দেহ হলো আমার। অবশ্য সেটা যে বই, অত অন্ধকারে সেটা বোঝা সম্ভব ছিল না। যেমন তুমিও বোধহয় বুঝতে পারছো না এটা বই কিনা। আমি পারছি, বললাম আমি। অনেকটা কাছে আছি তো, তাই বুঝতে পারছি। আমার কিন্তু অবাক লাগছিল বইটা উনি পড়ছেন কি করে। থাকতে না পেরে কথাটা বলেই ফেললাম আমি। সেটা শুনে উনি কি করলেন জানো? কি? ফাঁস করে এমনি একটা লাইটার জ্বাললেন। বলার সঙ্গে সঙ্গে ভদ্রলোকের হাতেও লাইটার জ্বলে উঠল। ওদিকের জানলা দিয়ে হাওয়া আসছিল বলেই বোধহয় সেটা নিবেই গিয়েছিল প্রায় তক্ষুনি। কিন্তু
সেই এক মুহূর্তের আলোতেই এমন অদ্ভুত একখানা মুখ আমার চোখের সামনে ভেসে উঠেছিল যে বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠেছিল। কিন্তু সে কথা ভাববার একটুও সময় না দিয়ে ভদ্রলোক বললেন, ঠিক এমনি করেই লাইটারটা নিভেও গিয়েছিল। ভদ্রলোক তখন বিরক্ত গলায় বলেছিলেন, ওদিকের জানলাটা আবার খুলল কে? সঙ্গে সঙ্গে জানলার শাটারটা দমাস করে বন্ধ হয়ে গেল। ঠকাস করে একটা শব্দ সেই মুহূর্তেই। মাথা ঘুরিয়ে দেখলাম ওদিকের জানলাটা বন্ধ হয়ে গেছে, মানে আমি যেদিকে ছিলাম। আশ্চর্য, উনি তো একটা গল্প বলছেন। সেদিন ওই রকম হয়েছিল, তার সঙ্গে এরকম কাকতালীয়ভাবে আজকেও ওই শাটারটা। বুঝতে পেরেছিলেন বোধহয় আমার মনের ভাবটা। বললেন, শাটারটা হঠাৎ পড়ে গেল কেন ভাবছ? আলগাটা আলগা ছিল বোধহয়। গল্পটাই কিন্তু তুমি শুনছ না। না না, বলুন না। আমি বললাম, ওরকম অভদ্র মানুষ সত্যি আমি খুব কম দেখেছি। আমার কথার কোনো উত্তর না দিয়েই আপন মনে বললেন, একবার বাথরুম যাওয়া দরকার। চটি জোড়া তো বাঁক থেকে পাড়তে হয় এবার। কথাটা বলার সঙ্গে সঙ্গে অবাক কাণ্ড, আমার পায়ের সামনেই একেবারে ফটাস করে দুপাটি চটি ওপর থেকে। চমকে পা সরিয়ে নিয়েছি আমি। কাকতালীয় কাণ্ড আবার এইরকম ভাবে বারবার। ভদ্রলোকের কথা বলার সঙ্গে সঙ্গে যেন ছাদ থেকে দুপাটি হাওয়াই চপ্পল আছড়ে এসে পড়ল আমার সামনে। এবার সত্যিই আমার ভয় করছিল। ভদ্রলোকের মুখটা দেখতে ইচ্ছে করছিল, অথচ ঠিক সাহসও হচ্ছিল না আমার। বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ। জানতাম এ গল্প শোনার সাহস তোমার হবে না। আগে বললেই তো পারতে, বন্ধ করে দিতাম গল্প। না না, তার দরকার নেই। কোথা থেকে সাহস এলো মনে কে জানে, অথবা সাহস থেকেই বলছি কিনা তাও জানি না। হয়তো মুখ থেকে নিজের মান রাখার জন্যেই কথাটা বেরিয়ে এসেছিল। কোনো রকমে বুকের শিরশিরানি ভাবটা দূর করতে করতে বললাম, বলুন আপনি। উঠেই পড়ছিলেন উনি, এগিয়ে যাচ্ছিলেন বাথরুমের দিকে। হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে বললেন, সর্বনাশ, ট্রেন তো ব্রিজের ওপর থেকে উল্টে পড়ে যাবে। ভদ্রলোক নিজেও উঠে পড়েছিলেন। আমার দিকে ফিরে বললেন, নৈহাটি যেতে একটা ব্রিজ পড়ে, তুমি জানো তো? হ্যাঁ, কিন্তু। কোনো কিন্তু নেই, ট্রেনটা ওখানে লাইন থেকে ছিটকে পড়বে। মানে? আমি ভুরু কুঁচকে বললাম, ওটা তো গল্পের মধ্যে ছিল। আপনি কি করছিলেন তাই বলুন না। আমি সে কথা শুনিনি, আর আর তার ফল আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। কাজেই তুমি নিশ্চয়ই আমার কথার অবাধ্য হবে না। উফ, কি টের পাচ্ছেন না? দুটো গল্প এরকম করে মিলিয়ে ফেলছেন কেন? আমি প্রায় জোর করেই চিৎকার করে উঠলাম। মিছিমিছি এইভাবে আমাকে একটা গল্প বলেই কি আপনি আমাকে ভড়কে দেবেন নাকি? বানানো গল্প হলে আবার এ দশা হয়? কি দশা? দেখো কি দশা। পর মুহূর্তেই যে ব্যাপারটা ঘটে গেল তার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না। মুহূর্তে সরে গেল মুখের চাদর, এবং সাদা খড়ির মতো একখানা মুখ ঝলসে উঠল আমার চোখের সামনে। এক বালতি বরফ গলা জল যেন কেউ ঢেলে দিল আমার মধ্যে। সারা শরীর অবশ করে দিয়ে সেই শীতল স্রোত নামছে শিরদাঁড়ার মধ্যে দিয়ে। আমি টের পাচ্ছি
আমি বুঝতে পারছি মুহূর্তের জন্যে লাইটারের আলোয় আলোকিত এই মুখটা দেখেই আমি শিউরে উঠেছিলাম। উনি আমাকে জোর করতে পারেননি, কিন্তু আমি সেটা পারবো। আমি পাগলের মতো পিছিয়ে আসছিলাম। দুটো কঙ্কালসার হাত আমার দিকে এগিয়ে দিয়ে উনি বলছিলেন, তোমার সে দশা আমি ঘটতে দেব না। মাথাটা ভালো করে কাজ করছিল না, সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। তবু সেই অবস্থাতেই হাত দুটো চেপে ধরার চেষ্টা করলাম আমি। আর সঙ্গে সঙ্গেই না, কি যে হলো বুঝবার ক্ষমতা আমার নেই। কিসের গায়ে আমার হাত ঠেকলো আমি তা জানি না, কিন্তু 1000 ভোল্টের বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল আমার স্নায়ু কোষের মধ্যে। ছিটকে সরে এলো আমার হাত দুখানা। কোথা থেকে জোর পেলাম জানি না, আমি চকিতে পেছন ফিরে ছুটে গেলাম দরজার দিকে। গাড়ি থেকে লাফ দিলেও বাঁচবো না আমি জানি, কিন্তু এর হাতে মরার চেয়ে সেটা অনেক ভালো, এরকমই বুঝি কেউ বলছিল আমার মনের মধ্যে। তবু মরতে কি মানুষ পারে এত সহজে? মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিলাম দরজার সামনে। সেই মুহূর্তেই পেছন থেকে একটা প্রবল ধাক্কা। গাড়ির শব্দ, চাকার ধাতব আওয়াজ, ব্রিজ পার হওয়ার ঘটাং ঘটাং শব্দ, আর সেই সঙ্গে 100 আতশবাজি জ্বলে উঠবার মতো তীব্র চোখ ঝলসানো আলো। এর বেশি আর কিছুই আমার মনে নেই। অনেকক্ষণ পরে ঘুম ভাঙলে যেমন হয়, চোখ খোলার পরও কিছু বুঝতে পারছিলাম না আমি। কোথায় আছি, কেমন করে এলাম এখানে, এখন দিন না রাত্রি, কিছুই না। শীত করছিল, বাইরে ঘুলি ঘুলি আলো। বুঝতে পারছিলাম যেখানেই থাকি ভোর হয়ে এসেছে, কিন্তু আমি আছি কোথায়? উঠে বসার চেষ্টা করলাম। মাথায় ভীষণ যন্ত্রণা, শরীরটা বেশ ভারী হয়ে আছে মনে হচ্ছে। চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম একটা ট্রেনের কামরায় আমি আছি। সমস্ত ঘটনা এবার মনে পড়ে যাচ্ছিল একে একে। হঠাৎ ট্রেন পেয়ে যাওয়া, উঠে পড়া, অন্ধকার কামরা, আর সেই সহযাত্রী। কিন্তু কিন্তু এটা তো প্যাসেঞ্জার গাড়ির কামরা নয়। বেশ বোঝা যাচ্ছে এটা একটা মালগাড়ির মধ্যে আছি আমি। তাহলে ভুল করে কি মালগাড়িতেই উঠে পড়েছিলাম আমি? কিন্তু তাই যদি হবে, তো সেই অদ্ভুত অভিজ্ঞতা আমার ঘটল কি করে? সেই জানলা পড়ে যাওয়া, কঙ্কালসার দুটো হাত, ব্রিজের কাছে গাড়ি উল্টে যাবার ভয়, আর পেছন থেকে সেই ধাক্কা। ঠিক কত দূরে এসেছিলাম আমি ব্যান্ডেল থেকে? আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, দরজার কাছে এগিয়ে এলাম। যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করাও মুশকিল হচ্ছিল আমার। বড় স্টেশনের পাশে কিছু মালগাড়ি বা তার কামরা দাঁড়িয়ে থাকে না? আমি ঠিক সেই রকমই একটা কামরাতে আছি। ব্যান্ডেল স্টেশন থেকে নড়িনি পর্যন্ত আমি। তার মানে গোটাটাই আমার মনের ভুল। প্যাসেঞ্জার ট্রেনে উঠিনি আমি। অর্থাৎ সেই অলৌকিক অভিজ্ঞতার সবটাই আমার নিজেরই বানানো, কারো সঙ্গে কাল আমার দেখাই হয়নি। নিজের ওপর নিজেরই ভীষণ রাগ ধরে যাচ্ছিল আমার। নিজের এই উর্বর মস্তিষ্কের কল্পনাতেই এত ভয় পেয়ে গেলাম আমি কাল। দরজা দিয়ে বেরোবার আগে আরেকবার ভেতরে তাকালাম। এবার আরেকবার অবাক হওয়ার পালা। যেখানে শুয়েছিলাম তার পাশেই দুটো জিনিস পড়ে আছে, এক জোড়া হাওয়াই চপ্পল আর একটা পাতলা চটি বই।
লাইটারটাও থাকতে পারে, হয়তো দূর থেকে আমার নজরে পড়ছে না। আজকের মতো গল্প সফর এই পর্যন্তই। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে আসবো আমি। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন এবং অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন গল্প সফর উইথ জ্যোতির্ময়, যেখানে গল্প আপনার সফর সঙ্গী।